লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে জাতীয় স্তরে ও রাজ্য স্তরে ততটাই গরমাগরম হয়ে উঠছে রাজনৈতিক চর্চা। একদিকে মোদি কি গ্যারান্টি, অন্যদিকে কংগ্রেসের ন্যায় গ্যারান্টি। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এবার বিজেপি 370 এবং এনডিএ করবে 400 পার, আর অন্যদিকে রাহুল গান্ধী বলছে নরেন্দ্র মোদী ম্যাচ ফিক্সিং করতে চাইছেন, না হলে বিজেপি 180টি আসনও পাবে না। শাসক দল বলছে তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনীতি করে তুলবে নরেন্দ্র মোদী। অন্যদিকে রামলীলা ময়দানে সমাবেশে কতটা উজ্জীবিত করবে বিরোধীদের মঞ্চকে সেটা অবশ্যই সময় বলবে। তবে বিরোধীরা বলছে বিজেপি আবার ক্ষমতায় এলে দেশের সংবিধানই পাল্টে ফেলবে। নির্বাচনের আগে শক্তি বিতর্ক থেকে শুরু করে পরিবারতন্ত্র, ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে সিএএ, জাতীয় স্তরে বিভিন্ন ইস্যু নিয়ে দুই শিবিরেই একে অপরকে চেপে ধরার চেষ্টা করছে। একইভাবে এই রাজ্যেও শাসক ও বিরোধীরা বিভিন্ন প্রচারে একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করছে। নির্বাচনের মুখে বিজেপি ও তিপ্রামথার জোট নিয়ে যেমন কটাক্ষ করছে বিরোধীরা, তেমনি উল্টো দিক থেকে কংগ্রেস ও সিপিএম এর জোটকে তরমুজ বলেও ব্যঙ্গ করছে অনেকেই। এদিকে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে বিরোধীরা। একসময় মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার মুখে ওয়ান লাস্ট ফাইট শোনা গেছিল। লড়াই ময়দানে উনি কিন্তু আজও আছেন। তবে এখন দেশের সংবিধান বাঁচানোর শেষ লড়াইয়ের কথা বলছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের দুটো লোকসভা আসনের জন্য দুই শিবিরে প্রচার চলছে জোর কদমে। তবে রাজ্যের জনগণ কোন দিকে, বিশেষ করে জনজাতি কোন দিকে, তা নিয়েই আজ আমাদের বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব কুমুদ দেববর্মা এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব বিদ্যুৎ দেববর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। বিদ্যুৎবাবু, রাজ্যের দুটো লোকসভা আসনে আপনাদের জয় কতটা নিশ্চিত? 100%। জনগণ আপনাদের কেন 100%। কেননা মার্জিন বুটে এইবার দুটি সিটে আমরা জিতছি। এইবার হিস্ট্রি হবে, কারণ পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা দুইটা সিটেই আমাদের বিরোধী অলমোস্ট নেই বলবো না, অলমোস্ট নেগলিজিবল এই পজিশন আমরা দেখি। আচ্ছা, ওকে, মানুষ কেন আপনাদের ভোট দেবে সে বিষয়ে আমি আসবো, সেই প্রশ্নে আবার পরে আসবো আপনার কাছে বিস্তারিত। কিন্তু তার আগে কুমুদ বলছে বিরোধী নেই বলবেন না, বিরোধী আছে, কিন্তু দুটো আসন নিয়ে কিন্তু 100% নিশ্চিত বলছেন বিদ্যুৎবাবু। আপনারা কতটা নিশ্চিত আপনাদের দলের জয় নিয়ে? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো দীপেন দা, এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং তার সাথে নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠান যারা দেখছেন। রাজ্য দুটো আসন, পশ্চিম এবং পূর্ব আসন এবং 60টি বিধানসভা, এই 60টি বিধানসভা এলাকার এবং দুইটি যে লোকসভা আসন, সেখানকার সমস্ত অংশের মানুষকে, জনসাধারণকে, শান্তিকামী মানুষকে, বুদ্ধিজীবী অংশের মানুষকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। জয় পরাজয় বিষয়টা হচ্ছে গণতন্ত্রের সবটাই জনগণের উপর। চট করে বলে দিলেই হবে না যে 100% 200% আমরা জয়ী হব, এটা ওভার কনফিডেন্ট হতে পারে। লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের যে তারিখটা 19 তারিখ এবং পূর্ব আসনের 26 তারিখে হবে। আমরা মনে করি বিগত 10 বছর এবং রাজ্যের 6 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ এবারের লোকসভা নির্বাচনে ভোট দান করবে। সেই হিসাবে দেখা গেলে পর আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে প্রায়
এই রাজ্যের 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। ঠিক 2018 নির্বাচনে যেখানে বিজেপি 50%-এর উপর ভোট পেয়েছিল, 40%-এর নিচে নেমে এসছে। জনপ্রিয়তার হ্রাস বিগত 5 বছরের মধ্যেই নিচে নেমে গেছে। এর কারণও আছে। তো সেই দিক থেকে বিচার করলে এইবারকার যে লোকসভা নির্বাচন, ভারত থেকে এনডিএ জোটের যে বিদায় হবে এবং ত্রিপুরার দুটো আসনেই ইন্ডিয়া জোটের প্রার্থী বিজয়ী হবেন, আমরা এটা আশা ব্যক্ত করছি। এটা সবটাই যারা গণদেবতারা আছেন, রাজ্যের যারা ভোটাররা আছেন, শান্তিপ্রিয় মানুষ যারা গণতন্ত্রকে বিশ্বাস করেন, তারাই নির্বাচিত করবেন, এটা আমরা বিশ্বাস করি। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। দর্শক বন্ধুরা, দুজনই বললেন, দু দলের দুজন প্রতিনিধি। আজ বিজেপির প্রতিনিধি বিদ্যুৎ দেববর্মা আমার সঙ্গে রয়েছেন এবং সিপিআইএম প্রতিনিধি, বিশেষ করে ইন্ডিয়া মঞ্চের প্রতিনিধি কুমুদ দেববর্মা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। দু দলের প্রতিনিধিরাই বললেন যে ওনাদের দলের জয় নিয়ে বা ওনাদের জোটের জয় নিয়ে ওনারা নিশ্চিত। এখন কথা হচ্ছে যে জনগণ কেন ভোট দেবে? দেখুন, জনগণ ভোট দেবে, তারপরেই যে কোনো একটি রাজনৈতিক দল জিতবে। বেশিরভাগ ভোট যেখানে পড়বে সেখানে জিতবে। এখন বিজেপিকে রাজ্যে দুটো আসনেই বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করছে, আর উল্টো দিক থেকে বিরোধী শিবিরে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট সমর্থিত বা ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া মঞ্চের প্রার্থী বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করছে। পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং পূর্ব ত্রিপুরায় কৃতি সিং দেববর্মা। বিদ্যুৎবাবু, কেন ভোট দেবে বিজেপিকে মানুষ, সেটা পূর্ব ত্রিপুরা আসনই হোক বা পশ্চিম ত্রিপুরা আসনই হোক? জনতারা বিজেপিকে ভোট দেবে। ত্রিপুরার জনতার মধ্যেও জনজাতিরা আরো ভোট দেবে বিজেপিকে। আচ্ছা, কারণ গত 2023 বিধানসভা ইলেকশনে সিপিএম 20টা সিটে 0। তার মানে জনজাতিরা সিপিএম কংগ্রেসকে রিজেক্ট করেছে, এটাই তো রেজাল্ট। আর এডিসিতে 0, যেখানে আগে এডিসিতে 28টাই সিপিএম ইলেক্টেড, অন্য কোনো পলিটিক্যাল পার্টি ইলেক্টেড হয়নি। এইবার 2021-এর এডিসি ইলেকশন এবং 2023-এর অ্যাসেম্বলি ইলেকশন, ওই ইলেকশনে জনজাতিরা কমিউনিজম, ইকুয়ালিজম, সিপিআইএমকে রিজেক্ট করেছে। এটাই তো প্রমাণ। 100% আমরা জনজাতিরা বিজেপিকে ভোট দেবে। কারণ বিজেপির সঙ্গে আইপিএফটি আগে আছে। এখন তীব্রমথা যেটা আগে অপোজিশন বেঞ্চে ছিল, এখন তো তীব্রমথা, বিজেপি, আইপিএফটি একই সঙ্গে। তার মানে বিরোধী এখন আমাদের সঙ্গে চলে আসলো। আচ্ছা, তো সিপিএম এবং কংগ্রেসকে বিরোধী বলেই মনে করে না ত্রিপুরার এই মঞ্চ, যে বিজেপির মঞ্চ। এখন এই জন্যেই আমি মনে করি যে এই বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার সঙ্গেই জনজাতিরা বেশি, আর অজনজাতিরাও এখানেই বেশি। এই জন্যে 100% সিপিএম এবং কংগ্রেস কোনোদিন ইলেক্টেড হবে না। কারণ সিপিএম কোনোদিন কংগ্রেসকে বিশ্বাস করে না, কংগ্রেস কোনোদিন সিপিএমকে বিশ্বাস করে না আগে। আর আমি দেখি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন আমাদের পশ্চিম ত্রিপুরার যে ক্যান্ডিডেট লোকসভার, অনেক মুখ্যমন্ত্রীকে দেখলাম জনজাতি দরদি, জনজাতিদেরকে নিয়ে কথা বলে, জনজাতিদেরকে উন্নয়ন করার জন্য চেষ্টা করে। উনি একটু কিছু ব্যতিক্রম। অন্যান্য মুখ্যমন্ত্রী চেয়ে জনজাতিদের প্রতি উনার যে ভালোবাসা, জনজাতিদের প্রতি যে ডেভেলপমেন্ট করার যে প্রয়াস, অন্যরকম। বর্তমান মুখ্যমন্ত্রীর কথা, বর্তমান মুখ্যমন্ত্রী যেমন করছেন, উনিও
একইভাবে, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী যখন প্রেসিডেন্ট ছিল আর এখন আমাদের যে ক্যান্ডিডেট যখন মুখ্যমন্ত্রী ছিল, তখনই তো আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আগরতলার এয়ারপোর্টকে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট নামকরণ করা হয়েছিল। আমরা জনজাতিরা কোনোদিন আন্দোলন করিনি। তখন যদি বর্তমান মুখ্যমন্ত্রী এবং আগের মুখ্যমন্ত্রী যদি দুইজনেই বলতো না, জনজাতিদেরকে আমরা এই সম্মানটুকু দেব না, যদি বলতো, প্রাইম মিনিস্টারে হোক, হোম মিনিস্টারে হোক, স্পিড ব্রেকার হতো। এক কলমেই বলল ইয়েস, মহারাজা বীর বিক্রম ত্রিপুরার, আধুনিক ত্রিপুরার রূপকার, আমরা সম্মান দেওয়া দরকার, জনজাতিদেরকে সম্মান দেওয়া দরকার, এপ্রুভ। শুধু এইটা না, 24-25 বছর ধরে যারা রিয়াং শরণার্থী মিজোরাম থেকে আসলো, নাটক, বছরের পর বছর, বছরের পর বছর বিজেপি তখন বর্তমান মুখ্যমন্ত্রী এবং এখনের যে ক্যান্ডিডেট মুখ্যমন্ত্রী এবং প্রেসিডেন্ট সুমন্ত্র বলেই তো সলভ প্রবলেম সব 24 বছরের। ওইখানে গিয়ে বলল, মোদিজিকে বলল, পার্টি সংগঠন লেভেলে বলল, প্রশাসন লেভেলে বলল, তাদেরকে বন্দোবস্ত করলো। এইটাই তো প্রমাণ। জনজাতিরা এই জন্যেই বিজেপি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টিকে এখন বিশ্বাস করবে না। কারণ আমরা জনজাতিরা 30 বছর কংগ্রেসকে আমরা দেখেছি, 25-30 বছর সিপিএমকে দেখেছি, এখন 2018 থেকে এই বিজেপিকে আমরা দেখলাম। বিজেপি না চাইতেই জনজাতিদেরকে উন্নয়ন করে, এই জন্যই জনজাতিরাই বেশি এই বিজেপিকে ভোট দেবে এইবার। বিদ্যুৎবাবু, আপনার প্রশ্নে আসবো। আপনি বলছেন বিজেপিকে বিশ্বাস করে জনজাতিরা, কিন্তু 2018 নির্বাচনে আমরা দেখেছিলাম এবং 2023 নির্বাচনে, আমরা 18কে বাদ দিয়ে যদি 23 নির্বাচনে দেখি, তাহলে 13টি আসন তিপ্রামথার দখলে গেছে। 20টি জনজাতি আসনের মধ্যে 13টি আসন তিপ্রামথার দখলে গেছিল এবং তিপ্রামথা তখন কিন্তু বিজেপির বিরুদ্ধেই লড়াই করেছিল। এখন সেই বিষয়টাতে আমি আসবো পরে আপনার কাছে, কিন্তু তার আগে কুমুদবাবু আপনার কাছে আসি। যেই বিষয়গুলোতে আলোকপাত করলেন বিদ্যুৎবাবু, যে বিজেপিকে কেন ভোট দেবে, এয়ারপোর্টের নামকরণ, রিয়াং শরণার্থীদের কথা, বা এই ধরনের কিছু যে কাজ বিজেপি আমলে যেগুলো হয়েছে, তার জন্য বিজেপি বা রাজ্যের জনজাতিরা, রাজ্যের জনগণ, বিশেষ করে জনজাতিরা বিজেপিকেই সমর্থন করবে, এখন বিজেপির ওপরেই বিশ্বাস করে, বিদ্যুৎবাবু এটা দাবি করলেন। আপনি কি মনে করেন? না, উনি দাবি করতেই পারেন। উনি নিশ্চিতভাবে ওনার দাবি করার অধিকার আছে, থাকবে। আমি প্রথমেই বলেছিলাম যে মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে এবার 2024-এর লোকসভা নির্বাচনে ভোটদান করবেন। কিরকম অভিজ্ঞতা? 2018 সালের পূর্বে বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পূর্বে বিজেপি আমাদের রাজ্যে কি প্রতিশ্রুতি দিয়েছিল? মিস কল দিলে পরেই যে প্রথমে মিস কল দিবেন সেই যুবক আগে চাকরি পাবেন, এবং বছরে 50,000 চাকরি দেওয়া হবে। 10,323-এর যে শিক্ষক বন্ধুদের, শিক্ষক কর্মচারী বন্ধুদের, তাদের সমাধান করা হবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। আমরা দেখেছি গত প্রায় 6 বছরে আমাদের রাজ্যে প্রায় 19,000-এর উপর চাকরি কমে গেছে গত 6 বছরে। আচ্ছা, কথা ছিল কি বছরে 50,000 চাকরি দেবে, কিন্তু গত 6 বছরে 19,000-এর উপর চাকরি কমে গেছে। আমি আপনাকে একুরেট তথ্যটা বলছি। 2017-এর 31 ডিসেম্বর 1,58,220 total number of jobs, regular employees and fixed pay, DRW and contingent তাদের। কিন্তু 2023-এর 31 ডিসেম্বর আমরা কি লক্ষ্য করেছি? এখানে টোটাল 1,38,245 অনলি। এখানে পরিসংখ্যানটা পরিষ্কার। এই পরিসংখ্যানটা আমার না, রাজ্যের যেখানে বাজেট হয় সেই বাজেটের বই যেখানে আছে, আপনিও সেটা দেখতে পারেন। পরিষ্কারভাবে সেখানে উল্লেখিত আছে গত 6 বছরে প্রায় 19,000-এর উপর চাকরি কমে গেছে। তাহলে প্রশ্ন এটাই, বিজেপি তাহলে মানুষ কি মিথ্যে কথা বলেছে 2018 সালের পূর্বে বছরে 50,000 চাকরি দেওয়ার নামে? হ্যাঁ, বিদ্যুৎবাবু যে বিষয়টি দাবি করেছেন সেটা দাবি করতেই পারেন, ভালো বিষয়।
বামফ্রন্টের সময়ে 2015 সালে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি করেছিল, সেই বিষয়টাও তো অন্তত বিদ্যুৎ দা যদি বলতেন তাহলে খুশি হতাম। বামফ্রন্টের সময়কালেও মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হয়েছে এবং বামফ্রন্টের সময়টাতেই আপনার এগ্রি ইউনিভার্সিটি কলেজ হয়েছে, বামফ্রন্টের সময়টাতে 1998-এ ফিশারি কলেজ হয়েছে, বামফ্রন্টের সময়টাতেই ইকফাই কলেজ হয়েছে, বামফ্রন্টের আমলেই 1987-এ ত্রিপুরা ইউনিভার্সিটি হয়েছে, যে ত্রিপুরা ইউনিভার্সিটি এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি। বামফ্রন্টের আমলেই এখন 23টে জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে। 1978-এর আগে কয়টা কলেজ ছিল আমাদের রাজ্যে? এই পরিসংখ্যানটার হিসাবটা আমরা যদি বলি তাহলে রাজ্যের আপনি জনজাতি বলুন, উপজাতি অংশের মানুষ বলুন, শিডিউল ট্রাইব বলুন, আদিবাসী অংশের মানুষের জন্য আসলে বন্ধু সুলভ মূলক আচরণের মাধ্যমে যারা কাজ করে গেছেন তারা হলেন বামফ্রন্ট। এটাই প্রমাণ। আমি আর একটু রিপোর্ট আপনাকে দিচ্ছি। বিজেপিকে কেন মানুষ ভোট দেবে না এবার? 2014 সালে যখন আপনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কি বলেছিলেন দেশের মানুষের সামনে, যুব সমাজের সামনে, আপনারা আমাকে ভোট দিন, এনডিএ কে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, একবার সুযোগ দিন, প্রতি বছর আমরা 2 কোটি করে চাকরি দেব, প্রতি ঘরে আমরা 15 লক্ষ করে টাকা দেব। আমি তথ্যটা একটু বলছি। তো এই সব কথাগুলো আজকে মিথ্যে প্রমাণিত হয়েছে। তাহলে আমি কি বলবো যে বিজেপি একটা মিথ্যে আশ্রয় নিয়ে রাজনীতি করে? শুধুমাত্র নির্বাচনের সময় ভালো ভালো কথা বলে এবং সুমধুর কণ্ঠে কথা বলে আমরা এই করব, সেই করব, এই করে দেব, তেন করে দেব, কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে পরেই, নির্বাচন বৈতরণী পার হয়ে গেলে পরেই সেই কাজের কোনো খোঁজ নেই, বেমালুম কোনো খোঁজ নেই। মানুষ তো বিচার করছে, মানুষ বিচার করবে। এখন 10,323, আমি আর একটু রিপোর্ট দিচ্ছি এখানে, আমাকে একটু সময় দিন, যেহেতু বিদ্যুৎদাকে আপনি একটু সময় দিয়েছেন। 10,323 তাদের দোষ কি? তাতে তো কোনো দোষ ছিল না। তখন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেবজি, পশ্চিম আসনে তিনি প্রার্থী, তিনি কি বলেছিলেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন? যে 10,323-কে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তাদের সমাধান হবে। হয়েছে 160 জনের উপর শিক্ষক যারা কর্মচারী বন্ধু 10,323-এর, তারা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাইকোলজিক্যালি, মেন্টালি একটা তারা ডিস্টার্বেন্সের শিকার হয়েছে, মারা গেছে। এর রায় কে নেবে? এই যে বলছেন, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাইব না, কিন্তু প্রমাণিত মাননীয় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসেবে জনজাতি অংশের মানুষের, আদিবাসী অংশের মানুষের জন্য এতই ভালো কাজ করতেন, তাহলে কেন তিনি 5 বছর পূরণ করতে পারলেন না? আজও কি ত্রিপুরা রাজ্যের মানুষ জানে, ত্রিপুরা রাজ্যের সাধারণ অংশের মানুষ জানে, বুদ্ধিজীবীরা জানে যে মাননীয় বিপ্লব কুমার দেব মাত্র কেন 52 মাসের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন এবং কেন তাকে 52 মাসের পর মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করতে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? রাজ্যের মানুষ এখনো জানে না মাননীয় বিপ্লব কুমার দেব কেন 52 মাসের পর রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। যদি আজকে সেই বিষয়টা আমরা যদি খোলামখুল্লাভাবে জনগণের সামনে আমরা জানতে পারি, কিন্তু তাহলে আমরা খুব উপকৃত হব। কুমুদবাবু, আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করছেন, আমার প্রশ্ন ছিল একটা জায়গাতেই, সময় আমি আপনাকেও দেব কথা বলার জন্য, যে এই যে আপনি বলছেন 2 কোটি চাকরি, এটার পরও তো অনেকগুলো বছর কেটে গেছে, আজকে কেন আপনি বলছেন যে মানুষ বুঝতে পারছে? এবার আপনি বিপ্লব কুমার দেবের 5 বছর কমপ্লিট না করার কথাটা বলছেন, তাও কিন্তু 2023 নির্বাচনের আগে হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষ আপনাদের কথা যদি বিশ্বাস করে মানুষ, কিন্তু তারপরেও কেন বিজেপির উপরে আস্থা রাখছে, আপনাদের উপর কেন বিশ্বাস রাখছে? বিজেপির উপর আস্থা রাখছে না। আমি এই বিষয়টাতে একটু ক্লিয়ারেন্স করছি, আপনি আমাকে যদি সুযোগটা দেন তাহলে বলুন। আমি আসবো, আমি বিদ্যুৎ এটা বলছেন। হ্যাঁ, বিদ্যুৎদা নিশ্চিতভাবে বলেছেন বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসছে এবং আমি যদি ভুল না করি 32টা আসন নিয়েই তো ক্ষমতায় এসেছিল। 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এবং আজকে বিজেপির সাথে তিপ্রামথা যারা আজ থেকে 15 দিন আগেও বিরোধী দলের ইয়েতে ছিলেন, আসনে ছিলেন, এবং রাজ্যের মানুষ লক্ষ্য করেছে গত প্রায় 1 বছরে তিপ্রামথা তারা বিরোধী দলের থেকেও বিরোধী দলের দায়িত্ব কি পালন করেছে। বর্তমান বিরোধী দলের নেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী, উনি যেদিন বিরোধী দলের দায়িত্বভার গ্রহণ করেন, তিনি একটা বিষয় বলেছিলেন, উত্থাপন করেছিলেন যে রাজ্যের মানুষের সামনে
টেকনিক্যালি তিনি হয়তোবা রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন না, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি রাজ্যের বিরোধী দলের নেতা হিসেবে পালন করে গেছে, সেটা প্রমাণিত। আমি উদাহরণস্বরূপ বলি, রাজ্যের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, ওনার এলাকাতে একটা 1.5 বছরের শিশুকে 30,000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। সেখানে দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার নিজ বিধানসভা এলাকা হওয়া সত্ত্বেও সেখানে যান নাই, এবং রাজ্যের বিরোধী দলনেতা বর্তমান ক্যাবিনেট মিনিস্টার মাননীয় অনিশ দেববর্মাজি, উনিও সেখানে যান নাই। রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা তখন মানুষের কিন্তু সন্দেহান হয়েছে, বিরোধী দলে থাকা সত্ত্বেও কেন তিনি যাননি। এইসব প্রশ্ন মানুষের মানে কান পাতলে শোনা যায় রাজ্যের আনাচে কানাচে প্রান্তে, বিভিন্ন প্রান্তে। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি আপনাকে। এই যে আপনি বলছেন 2023-এর পূর্বে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে গোপন যে আটাত ছিল সেটা এখন প্রকাশ্যে এসছে, সেটা আবার কিন্তু রাজ্যের মানুষ পরিষ্কারভাবে আয়নার মতন ঝকঝকে দেখতে পাচ্ছে। তখন কেন তারা এই বিষয়টা প্রকাশ্যে আনেনি? কারণ তারা জানে রাজ্যের মানুষ, অধিকাংশ মানুষ বিজেপির হয়ে যদি ভোট চায় তাহলে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে না। এই জন্যই আরেকটা নাটক মঞ্চস্থ করতে হবে। আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করুন। এই যে একটা কথাই আছে না বাংলাতে, খুব সুন্দর একটা কথা, হ্যাঁ, সাপ হয়ে কামড় দেবে তুমি, আমি উজা হয়ে সেই অসুস্থ মানুষকে ভালো করে তুলব। আচ্ছা, তো কি করেছে না এখন প্রশ্ন সিএ যখন 2019-এ, না আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, এই বিষয়টা বলতে হবে। আমাকে জাস্ট একটা মিনিট, জাস্ট একটা পয়েন্ট ক্লিয়ার করি। বলুন কি ভূমিকা পালন করেছে তখন তিপ্রামথা। 2019-এ যখন সিএ নিয়ে আন্দোলন হয়, আমরা জানি, দেশবাসী জানে, তিপ্রামথা বিরোধিতা করেছিল, তিপ্রামথা বিরোধিতা করেছে। আমি এই জায়গাতে একটু ক্লিয়ার করে বলছি। তাহলে পূর্ব থেকে কি এটা নিশ্চিতভাবে একটা ওই নাটক মঞ্চস্থ ছিল যে আপনারা সেখানে বিরোধিতা করবেন, রাজ্যের আদিবাসী অংশের মানুষের আবেগটাকে জয়ী করার জন্য আপনারা আমাদের বিরোধিতা করবেন, আমরা সেন্টার থেকে এই আইনটা লাগু করার জন্য একটা বিল করব। কিন্তু এখন কেন এই প্রশ্নটা উঠছে? যখন দেখা গেল যে 2019-এ মাননীয় সুপ্রিমো তিপ্রামথার উনি বলেছিলেন পরিষ্কারভাবে, আমি ব্যক্তিগতভাবে সিএর বিরুদ্ধে লড়াই করব, এবং তখন উনি সুর উচ্চারিত করেছিলেন। কিন্তু গত 11 তারিখ মার্চে যখন সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট করেন, প্রয়োগ করেছেন, তখন তো দেখা গেল না তিপ্রামথার কথা বলেছে, বিষয়টা পরিষ্কার। এখন কি হয়েছে গত 4-5 বছরে? কুমুদবাবু, আমার প্রশ্ন যে আপনারা এই যে একটা ন্যারেটিভ তৈরি হয় এবং করা হয়েছে যে বিজেপি 40% নিচের ভোট পেয়েছে এবং 60%, না এটা ন্যারেটিভ না, এটা পরিষ্কার 60% পরিষ্কার ডাটার কথা বলছি আমি বলছি। এখন সে জায়গাটাতে এই যে এই একই কথা ধরুন আপনারা যে বলে আসছেন 1 বছর ধরে, এখন এই মুহূর্তে আমরা একটু দেখার চেষ্টা করছি, আমি কাউকে গার্ড করছি না, আমরা দেখার চেষ্টা করছি যে সেই 60%-এর মধ্যে তিপ্রামথার যে পার্সেন্টেজটা রয়েছিল সেই পার্সেন্টেজটা কি আপনাদের ঘরে বা বিরোধীদের শিবিরে চলে গেছে, নাকি সেই পার্সেন্টেজটা বিজেপির ঘরে আসছে? আমি এই জায়গাটা আমি পরিষ্কারভাবে বলতে চাইব, 2018 সালের পর যখন রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হয়, তখন আমরা সবাই দেখেছি রাজ্যে কি অরাজকতা সৃষ্টি হয়েছিল। তখন সমস্ত পার্টি অফিস ভাঙচুর, সিপিআইএম-এর সমর্থক, সাধারণ মানুষ, এমনকি যারা রাজ্যের শান্তিপ্রিয় মানুষ, তারা পর্যন্ত মারাত্মক রকম ভাবে ভোগান্তির শিকার হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাবার, আমি বিষয়টা ক্লিয়ার করছি, যখন ওই রকম অবস্থা, অঙ্কটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি ওই বিষয়টা একটু ক্লিয়ার করছি দাদা, আমি ওই বিষয়টা একটু ক্লিয়ার করছি। যেদিকে যাওয়ার কথা কিন্তু অন্যদিকে চলে গেছে। যখন ওই রকম অবস্থা, রাজ্যের মানুষ দেখছে সিপিআইএম-এ থাকলে এই সময়টার মধ্যে আমার ঘরটা হয়তো বা পুড়িয়ে দেওয়া হবে, আমার রাবার বাগান একমাত্র উপার্জনের সম্বল যেটা বামফ্রন্টের সময় পেয়েছিল সেটা হয়তো বা পুড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, তখন এনজিও নামে যখন তিপ্রামথা প্রতিষ্ঠা পায়, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আপনি বিষয়টা দেখুন একেবারে টেকনিক্যালি কিভাবে মানে তারা ডাইভার্ট করেছে। প্রথমে বলেছে পয়লা জাতি ওলো পার্টি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিষয়টা মনে রাখবেন। তারপরে কি করেছে, ধীরে 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 ডাইভার্ট করতে 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 এখন পয়লা জাতি ওলো পার্টি না, এখন বিজেপির ঘরে, বিজেপির পেটে
ঢুকে গেছে তিপ্রামথা। আসবো আপনার কাছে আবার কোন বাবু, অনেকক্ষণ আমি আপনার বক্তব্য শুনেছি। বিদ্যুৎ বাবু, অনেকটা আপনি শুনলেন কোন বাবুর কথা। যদি কোনো জায়গায় আপনার কিছু প্রতিক্রিয়া বা ব্যক্ত করার থাকে আপনি বলবেন, কিন্তু তার পাশাপাশি এই যে তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায়, এটা একটা বিরাট বড় প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, যে তিপ্রামথায় মন্ত্রিসভায় যোগ দেওয়ায় যে এই যে বলা হচ্ছিল যে 60% মানুষ, ত্রিপুরার জনগণ বিজেপিকে পছন্দ করেনি, বিজেপিকে ভোট দেয়নি, তো সেখানে তিপ্রামথার যে সমর্থনের যে ভোট ব্যাংকটা ছিল 2023-এ, সেই ভোট ব্যাংকটা বিজেপি কতটা পাবে, বিজেপি তাদের সমর্থন কতটা পাবে বলে আপনারা মনে করছেন? ধর্মগ্রন্থতে আছে লাভ ইউর এনিমি, আপনার শত্রুকে ভালোবাসো, লাভ ইউর নেইবার, লাভ ইউর অফেন্ডার। আচ্ছা, এখন ভারতীয় জনতা পার্টি তিপ্রামথা বিরোধী দল ছিল, তার মানে শত্রু ছিল, তাদেরকে এখন সঙ্গে আনলো। এটাই তো পলিটিক্স, এটাই তো জাদু। শত্রুকে পর্যন্ত ঠাঁই দিতে পারে, শত্রুকে পর্যন্ত নিজের ঘরে আনতে পারে। এটাই তো জাদু রাজনীতি, এটাই তো মোদি হে তো মুমকিন হে। আর একটা কথা, 10,323 বা বিভিন্ন কথা তো বললেন কুমদ বাবু, সিপিএমরা টুপি পরাই, টুপি পরে না, নিজে টুপি কোনোদিন পরে না, অন্যদেরকে পরা। আমরা টুপি পরি, বরাবর আমরা টুপি পরি। সিপিএম শুধু ব্লেম দেই, শুধু ব্লেম দেই অন্যদেরকে, আমরা লাল ঝান্ডা হাতে নিই, সিপিএমরা ইনকলাব জিন্দাবাদ বলি। 323 জন চাকরি যখন দেওয়া হইল, 10,323, এটা কি বিজেপির দোষ নাকি সিপিএম এর দোষ নাকি সুপ্রিম কোর্টের দোষ? এটা তো অ্যানালাইসিস করলে আপনারাই বোঝেন। এই জন্য আমরা এখানে দোষারোপ এবং প্রত্যারোপের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে এখন তাদের সমাধানের সমাধান কিভাবে হবে। যেহেতু সমাধানের পথ বাতলে দিয়েছিল তখন যে বিজেপির প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেবজি, আমরা সরকারের সিপিএম কোনো দিন সংশোধন করে না, প্রবলেম ক্রিয়েট করে। এই জন্যই তো, তাহলে বিজেপি কেন সমাধান করলো না? বিজেপি কেন বিষয়টা সমাধান করলো না? রাজ্যের মানুষ জানতে চায়, ওই দুশের রাজ্যের মানুষ বিজেপি বলবে। পিপলস অফ ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি চেষ্টা করেছে, ভারতীয় জনতা পার্টি এই জন্যই তাদেরকে রক্ষা করতে চেষ্টা করেছিল, তাদেরকে বেতনও দিয়েছিল 1 মাসের বা আরো বেশি, যা যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার চেষ্টা করেছে, সরকার প্রশাসন সংগঠন চেষ্টা করেছে। কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের উপরে কোনোদিন মুখ্যমন্ত্রী যেতে পারে না, সুপ্রিম কোর্টের উপরে কোনোদিন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রেসিডেন্ট যেতে পারে না, তাহলে কেন সুপ্রিম কোর্টের রায় জানা সত্ত্বেও মাননীয় বিপ্লব দেব প্রেসিডেন্ট থাকাকালীন তিনি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তাদের সমাধান করব এই কথা বলেছিলেন? তাহলে নিশ্চিতভাবে তখন মিথ্যে কথা বলেছেন, বেশি জেনে শুনে মিথ্যে কথা বলেছেন। সিপিএম প্র্যাকটিস করে না, মিথ্যে কথা বলেন। এই জন্যই সিপিএমরা বারবার বলে যে কোনদিন প্র্যাকটিস করে না সিপিএমরা, প্রিচিং করে বেশি, আমরা এই কলাম কাজের কিছু না। এখন ইউনিভার্সিটি খুললো, সেন্ট্রাল ইউনিভার্সিটি খুললো, এমবিবি ইউনিভার্সিটি খুললো, ঠিক আছে, কিন্তু সিপিএমরা একটাই জানে, গাছের গুড়িটা কাটবে, উপরে জল ডালবে। কি সমস্ত এডিসি এলাকার প্রাইমারি স্কুলকে সিনিয়র বেসিক স্কুলে টার্ন করলো, সব জায়গাতে বিল্ডিং, এভরি আফটার 1-2 কিলোমিটার, কিন্তু শিক্ষক নেই। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত শুধু প্রাইমারি স্কুলের কক বরক মাস্টার দিয়ে চালায়। এখন সমস্ত এডিসির সমস্ত প্রাইমারি স্কুল বন্ধ হওয়ার পথে, 3 জন 2 জন শিক্ষক, 10 জন 15 জন স্টুডেন্ট, 1 স্কুল 1 টিচার, এরকম প্রচুর, কারণ রিক্রুটমেন্ট হয় না। আচ্ছা, এই জন্যই স্কুল খুললেই হয় না, কলেজ খুললেই হয় না, ওইখানে ইনফ্রাস্ট্রাকচার দরকার। এই জন্যই প্রত্যেক 1 কিলোমিটার 2 কিলোমিটার এডিসি এলাকাতে স্কুল খুলে, কিন্তু ওই স্কুলে শিক্ষক নেই, ওই স্কুলে বিল্ডিং নেই, বেঞ্চ নেই। এই বিজেপি কি গাছের গুড়িটা কাটবে, বর্তমান সরকার কি ভূমিকা নিচ্ছে, এটাই সিপিএম এর চরিত্র। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, বিদ্যুতাকে আমি খুব ধন্যবাদ দেব, উনি নিজে স্বীকার করেছেন রিক্রুটমেন্ট নেই, এবং এটা পরিষ্কার
আমি এই জায়গাতে বিদ্যুৎদাকে বরাবর আমি সম্মান করি, উনি সত্যি কথা বলতে কোনোদিন পিছপা হন না, এই বিষয়টা আমি আগে থেকেও সম্মান করি। উনি যে বিষয়টা বলেছেন এই যে আমল থেকে রিক্রুটমেন্ট হয় না, এবং এই তথ্যটা সঠিক, একেবারে সঠিক। আমল থেকে যদি রিক্রুটমেন্ট হতো তাহলে 2018 সালের পর আজ 19,000 চাকরি কমে যেত না। প্রতি বছর চাকরি যারা করেন তাদের 5,000, 5,500, 6,000 তারা রিটায়ারমেন্টে চলে যান, এবং সেটা ভ্যাকান্ট পোস্ট তৈরি হয়। সেই ভ্যাকান্ট পোস্টটা ফিল আপ করার যে দায়িত্ব সেটা সরকারের, এবং বর্তমান সরকার বিজেপি, আইপিএফ এবং ত্রিপুরা সরকার, ত্রিপুরা নতুনভাবে যুক্ত হয়েছে ত্রিমূর্তি সরকার। এই জায়গাটা আমি একটু বিষয়টা পরিষ্কার করতে চাই। 2022 সালে টেট পরীক্ষা নেওয়ার পর নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার দরকার এবং কথা, যেটা আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে প্রতি বছর 2 বার করে টেট পরীক্ষা নেওয়া হতো, এবং যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতেন তারা সকলেই চাকরি পেতেন। কিন্তু আমরা দেখেছি 2022 সালে ডিসেম্বর এবং সেপ্টেম্বর মাসে টেট এক্সাম নেওয়ার পর 2023-এ বিধানসভা নির্বাচনও গেল, এখনো টেট পরীক্ষার জন্য কোনো নোটিফিকেশন বেরোয়নি। কেন? ওয়াই? আপনি জানেন শিক্ষক স্বল্পতা আছে, 10,323 তাদেরকে মানে খারিজ করে দেওয়া হয়েছে, তাদের চাকরিটা খেয়ে নিল। তারপর সেই শূন্যস্থান পূরণ হলো, সেই শূন্যস্থান তৈরি হলো, সেটা পূরণ করার জন্য তো কোনো দায়িত্ব নিল না। কেন? ওয়াই? এসটিজিটি 2022-এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়, এখন হাইকোর্টের একটা রায় আটকে পড়ে আছে। ড্রাইভার কার? কেন সেটা নিয়োগের জন্য কোনো প্রস্তুতি নিচ্ছে না? কয়েক হাজার, প্রায় 30,000-এর উপর ভ্যাকান্ট পোস্ট পড়ে আছে। ধৈর্য ধরুন না, আপনারা 25 বছরে কিছু করতে পারলেন না। আমরা তো ধৈর্য ধরছি দাদা। সুমন্ত্রণালয় 6 বছরে হবে, আমাকে একটু সময় দিন। চিন্তা করলেন উনি প্রায় 6টা মিনিট সময় নিয়েছেন আমাকে বলার জন্য, একটু সময় দিন। হলো না, 6 বছরে সময় হিসাব করে দেখবেন অনুষ্ঠানের পর আপনার কাছে না এই চিন্তা করাটাই তো পাপ। আর লাইভ ইউর এনিমির কথা বলেছেন, আমি বলছি লাইভ ইউর এনিমি, খুব ভালো কথা বলেছেন। আপনার যারা বিরোধী তাকে আপনি ভালোবাসুন, আপনার যারা প্রতিপক্ষ বা শত্রু তাদেরকে আপনি ভালোবাসুন। আমি বিষয়টা একটু পরিষ্কার করে বলতে চাই এবং জানতে চাই, সিপিএম প্রতিপক্ষ ছিল না? সিপিএম বিরোধী দল ছিল না 2018 সালের পর? লাভ কোথায়? ভালোবাসা কোথায়? প্রীতি কোথায়? আগে জোর করে চাঁদা আদায় করতে, এখন বিজেপির আমলে কোনদিন চাঁদা আদায় করা হয় না। ওটার কথা আমি বলছি। কর্মচারীদের থেকে কোনদিন চাঁদা আদায় করা হয় না। এনিমি লাভের কথা বলছেন, মাসে মাসে চাঁদা আদায়। সাধারণ কর্মীর বাড়িঘর পুড়ে দেবেন, ঘরবাড়ি ভাঙবেন, আপনি রাবার বাগান পুড়ে দেবেন, পুকুরের মাসে আপনি বীজ ঢেলে দেবেন, এটা এনিমিকে আপনি ভালোবেসছেন? এটা কি বলছেন? না, আরেকটা বিষয় আমি পরিষ্কার বলতে চাইছি, যেহেতু বিদ্যুৎ বিষয়টা বলছেন। হ্যাঁ, ওকে, আমি আসবো আপনার কাছে, আপনি ভেবে নিন কোন বিষয়টা আপনি বলবেন। কিন্তু দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম যে একে অপরের দিকে যে এই যে বাক্যবাণে বিদ্ধ করার চেষ্টা, সেটা কিন্তু বরাবরই যখন কোনো নির্বাচন আসে তখন হয়, সেটা স্টুডিওতে বসে হোক বা জনসভায় হোক, সেটা হয়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে বোঝার বিষয় রয়েছে যে জনজাতি বলুন বা রাজ্যের জনগণ বলুন কোন দিকে এই মুহূর্তে রয়েছে। কারণ এক পক্ষ বলছে যে রেকর্ড ভোটে জয়ী হবে, শাসক দল বলছে রেকর্ড ভোটে জয়ী হবে, অন্যদিকে বিরোধীরা বলছে যে নীরব বিপ্লব হবে। কোনটা হবে এবং তাই হতে যাচ্ছে, নীরব বিপ্লব হবে, সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আমি আসবো আপনার কাছে আরেকবার কুমুদ বাবু, কিন্তু তার আগে বিদ্যুৎ বাবু, ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, বিরোধীরা প্রশ্ন করছে। এখন জনজাতিদের কল্যাণে ওনার প্রত্যেকটা পদক্ষেপ কতটা সঠিক বলে আপনি মনে করেন? 100% প্রথমে দল গঠন 2000, কেননা এখন যে ত্রিপুরাসে অ্যাকর্ড হলো, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ত্রিপুরামথা যে ত্রিপুরাসে অ্যাকর্ড, এই অ্যাকর্ডটা কলাপাতা নয়। এই অ্যাকর্ড তো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরামথার সুপ্রিমো সবাই মিলে চিন্তা করেই ত্রিপুরা রাজ্যতে জনজাতিদেরকে আরো প্রোটেকশন করা দরকার। এই জন্য ত্রিপুরাসে অ্যাকর্ড, এই ত্রিপুরাসে অ্যাকর্ডের কাজ শুরু হবে। আমি এই জায়গাতে এই জন্যই এখন আমরা দেখি যে জনজাতিরা চিন্তা করতে জানে, জনজাতিরা খুব ধৈর্য ধরেই সিপিএম থেকেই শুরু করেছিল। জনজাতিরা 1949 15 অক্টোবর থেকে যখন কাঞ্চনপ্রভা দেবী ইন্ডিয়ার সঙ্গে মার্চ হয়, তখন থেকে যখন রাজনীতি করেছিল, প্রথম সিপিএম থেকে শুরু হয়। জনজাতি বলতে কমিউনিজম, কিন্তু এই
30, 35টা, 40টা, 50টা, 60টা বছরের পরে কি পেলাম, আমরা কি সর্বনাশ করলাম। ইভেন আমি নিজেই আমার 2 জেনারেশন এই 30-40টা বছরে কিন্তু যা দেখলাম সরকার যদি না প্রতিষ্ঠা হতেন, এডিসি পেতেন না, কিছু না, বামফ্রন্ট যদি প্রতিষ্ঠা না হতো, এডিসি তাহলে সিপিএম এর আন্দোলন আপনারা এই যে মিথ্যা কথা বলবেন। বর্তমান সময়ে যতটুকু সিপিএম বলতে আপনি মিথ্যা কথা বলে না না না, কোনদিন এডিসি রেকর্ড কথা বলে বিদ্যুৎ আপনি একজন বুজুর্গ মানুষ, সিপিএম এর আন্দোলন না, আপনি সিনিয়র একজন আন্দোলন, ত্রিপুরা উপজাতি যুব সমিতি টিউজেএস এর আন্দোলন। এইটা অন ক্যামেরায় দাঁড়িয়ে অন ক্যামেরায় বলেছিল, আবার মিথ্যে কথা বলছেন। আমরা কোনদিন অন ক্যামেরায় মিথ্যে কথা বলছেন, আমরা কোনদিন অন ক্যামেরায় মিথ্যে কথা বলছেন। না না, 1979 কি টিউজে সরকার ছিল? না আমি জানতে চাই 1979 কি টিউজে সরকার ছিল? ইন্দিরা গান্ধী বিষয়টা একটু বলুন। চাপিয়ে দিয়েছিল বিদ্যুৎ দা, আমি আপনার কাছে জানতে চাই 1979 এবং কংগ্রেস 1979 কি টিউজে সরকার ছিল? প্রদেশে মানতেন না। না না, বিদ্যুৎ দা বিষয়টা পরিষ্কার করুন, ছিল বিষয়টা পরিষ্কার করুন। 1979 টিউজে সরকার ছিল, আপনি অস্বীকার করছেন না। কোনদিন এডিসির জন্য আন্দোলন করে না, যেহেতু সরকার থেকে কেন্দ্র সরকার ইন্দিরা গান্ধী যখন বলেছে ইয়েস 1978 সিপিএম বেশি পেল, আপনি যে টিউজের কথা বলছেন ছিল, তখন 4 জন এমএলএ ছিল কংগ্রেসের। এই কংগ্রেসের এই 4 জন সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত করার প্রয়াস সঙ্গে অন ক্যামেরায় বসে ইন্দিরা গান্ধী অন ক্যামেরায় বসে ভ্যানগার্ড নিউজ চ্যানেলের মাধ্যমে এমএলএদেরকে বলেছিল জনজাতি মোর্চার কি দরকার, মাননীয় নেতৃত্ব সিনিয়র নেতা আমরা এডিসি ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন, সঙ্গে বলছেন দর্শক ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। রাজ্যের মানুষ গ্রহণ করবে না বিদ্যুৎ দা, সিপিএম কোনদিন এডিসির জন্য আন্দোলন করে না, রাজ্যের মানুষ গ্রহণ করবে না। শুধু 1979 বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর 7 শিডিউল পাস করা হয়। এবং আপনার জানার জন্য আমি এই বিষয়টাও বলছি, কংগ্রেস সেন্ট্রাল গভর্নমেন্ট 1984 23 আগস্ট তখন 6 শিডিউলে উন্নতিকরণ করেন। আমরা তো অস্বীকার কোনোদিন করিনি, কিন্তু আপনি কেন মিথ্যে কথা অবতারণা করছেন এখানে? 1979 বাধ্য হয়ে গ্রহণ করতে হয়েছে। বিদ্যুৎ বাবু, কুমুদ বাবু, এভাবে দর্শক বন্ধুরা কিছু শুনতে পাবেন না, টক শো চলছে, এটা জনসভা নয়। কিন্তু আমি বিষয়টা এডিসি কৃতিত্ব কার, সিপিআইএম এর, এখানে না টিউজিএস এর? তা নিয়ে নেওয়ার জন্য কথা বলছি না, তা নিয়ে দিবেন না। এখন কথা আমি বিষয়টাকে স্পষ্টীকরণ দেওয়ার জন্য বলছি। রাজ্যের মানুষের কাছে আমি এই বিষয়টা আমি তুলে ধরতে চাইছি। জনজাতি মোর্চার মাননীয় নেতৃত্ব, আমি দাদা বলেই ডাকি, ওনাকে সম্মান করি। ঠিক আছে, আপনি সম্মান করি বলছি। 1978 বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা পেল। 1979 4 জন টিউজেসের নেতৃত্ব এমএলএ ছিলেন এবং 56 নাম্বারস অফ এমএলএস অফ লেফট ফ্রন্ট। সরকার বামফ্রন্টের 56 নাম্বারস অফ এমএলএস অফ লেফট ফ্রন্ট, সেখানে 4 জন যিনি টিউজেসের যারা ছিলেন তারাও সেই বিলটাকে সমর্থন করেছেন এবং সর্বসম্মতিক্রমেই বিলটা পাস হয়েছে। আমি তো এখানে 4 জন টিউজেসের নেতৃত্বকে খাটো করে বলছি না, তারাও তো সমর্থন করেছেন। এবং রাজ্যের কি পাহাড় কি সমতল সকল অংশের মানুষ চেয়েছিল বলেই 1979 এই 7 শিডিউলটা পাস হয়েছে। যেহেতু রাজ্য সরকারের ক্ষমতা আছে 7 শিডিউল পাস করার, 6 শিডিউল করার ক্ষমতা তো রাজ্যের মানুষ রাজ্য সরকারের নেই। সেহেতু 1984 আমি আবার বলছি 1984 23 আগস্ট পার্লামেন্টেও সে একইভাবে সর্বসম্মতিক্রমে 6 শিডিউল উন্নতিকরণ করা হয়। তখনও রাজ্যে বামফ্রন্ট সরকার ছিলেন। আমি যদি এখন বলি এই বিষয়টাতে, বিদ্যুৎ দা যেহেতু বলছেন এটা একেবারেই টিউজেসের কৃতিত্ব, আমি টিউজেসের যে 4 জন এমএলএ ছিলেন আমি তাদেরকে খাতু করছি না, আমি তাদেরকে সম্মান করে প্রণাম করছি। 1978 যখন আপনার বক্তব্যটা শুনলাম, বিদ্যুৎ বাবুটা শুনি কি বলতে চাইছেন। 1978 সিপিএম যখন এস্টাবলিশ হয় ত্রিপুরাতে, 4 জন টিউজেএস এর এমএলএ ছিল। এটাই আমাদের জনজাতিদের ত্রিপুরাবাসীদের দুর্ভাগ্য। 2 বছর পরেই দাঙ্গা 1980-তে, এই থেকে যে শুরু না। আপনি ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বলছেন যে টিউজেস এর আন্দোলনের ফলেই কিন্তু এডিসি পাওয়া গেছে, রাজ্য এডিসি পেয়েছে, জনজাতিরা এডিসি পেয়েছে। এটা ভুল বার্তা যাবে রাজ্যের মানুষের কাছে। এবং কুমুদ বাবু বর্তমান সময়ে ইতিহাসকে বিকৃত করে আমাকে ক্লারিফাই করতে দিন।
তাহলে টিউজিএস যখন সেখানে সরকার ছিল বামফ্রন্টের, 4 জন টিউজিএস এর এমএলএ ছিল এবং 56 জন বামফ্রন্টের এমএলএ ছিল, তাহলে সেটা টিউজিএস কিভাবে করলো? ইয়েস, এইটাই আসল গিমিকটা, এইটাই আসল প্রমাণটা। সেটাই জানতে চাইছি, ক্ল্যারিফাই চাইছি। শুনুনি আমরা কি বলতে চাইছিলাম। টিউজিএস এর 4 জন এমএলএ গিয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজিকে বললেন, আমরা টিউজিএস 1962 থেকে আমরা ত্রিপুরা উপজাতি যুব সমিতি করি। 7 শিডিউল পাস করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনোভাবেই হাত নেই না। ত্রিপুরা উপজাতি যুব বরঞ্চ বাধ্য হয়েছে শুধু জনজাতিদের স্বার্থ রক্ষা করার জন্য, জনজাতিদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা 6 শিডিউল চাই। তখন 4 জন গিয়েছিল পার্লামেন্টে, হরিনাথ দেববর্মা, দিবাচন্দ্র রাঙ্খল, এখনই জীবিত 2 জন, শ্যামাচরণ ত্রিপুরা এবং নগেন্দ্র জমাতিয়া, ওনারা স্বর্গবাস এখন, ওনারা 4 জন ছিলেন। যেদিন অ্যাপ্রুভ হয় তখন হরিনাথ দেববর্মা এবং দিবাচন্দ্র রাঙ্খল ভিজিটর গ্যালারিতেই ছিলেন পার্লামেন্টে। তখন সিপিএম তো ছিল না, সিপিএম তো বিরোধিতা করেছে। ইভেন তখন ত্রিপুরার প্রদেশ কমিটির প্রেসিডেন্ট অশোক ভট্টাচার্য বলেছিল রক্ত দেব, এডিসি দেব না। ওকে, কে বলেছিলেন রক্ত দেব, এডিসি? অশোক ভট্টাচার্য কংগ্রেসের ছিল, প্রদেশ প্রেসিডেন্ট ছিল তখন। কিন্তু সেই সময়কার বেশিরভাগ কংগ্রেসীরা ছিলেন, এখন বর্তমানে বিজেপিতে আছেন। তখন ইন্দিরা গান্ধী ধমক দিয়েছিলেন, তখন অধিকাংশ কংগ্রেসীরা যারা ছিলেন বর্তমান সময়ে বিজেপিতে আছেন, তারা কয়েকজন মন্ত্রিত্ব হয়ে এখন আছেন। ওকে ওকে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ব্যাপারটা যদি দরকার হয় নিউজ বেঙ্গল থেকে বিষয়টা সাজিয়ে বলা যেতে পারে। আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করছি, বিষয়টা আপনার শেষ বক্তব্য, এটা এই বিষয়ে শেষ বক্তব্য। আমরা বিষয়টা ইতিহাস পরিক্রমা বিকৃতভাবেও উপস্থাপন করা যায়, এবং সেটাই আমরা দেখেছি 2014 সালের পর। কি আমরা দেখেছি আমাদের রাজ্যে, আমাদের এবং দেশে ইতিহাসকে কিভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আমি যদি এখন বলি, ছোট্ট একটা উদাহরণ দিই, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরটা, সেটা বামফ্রন্টের 16 জন এমএলএর দাবির জন্যই এটা হয়েছে যদি বলি, এটা কি ঠিক হবে? নিশ্চিতভাবে এটা ঠিক হবে না। রাজ্যে যেহেতু আইপিএফ এবং বিজেপির সরকার, তারা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েই সেই নামকরণটা তারা করেছে। এবং এটাও এখানে বলতে হয়, এই যে ইন্টারন্যাশনাল, যে অবশ্যই ইন্টারন্যাশনাল এখনো হয়নি, নামটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হয়তো বামফ্রন্ট সরকার যদি 2018-তে আসতেন হয়তো হয়ে যেতে পারত। এর বৃত্তি প্রস্তর কখন হয়েছিল? রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও হয়েছে। এই বিষয়টা কোনোদিন স্বীকার করেনি, নাম পরিবর্তনের কথা শুধু বলেছে, এমবিবি ইউনিভার্সিটির কথা তারা বলেনি। এই যে মহারাজা বীর বিক্রম, এই কথাগুলো বলেছি, আমরা অন্য বিষয়ে আলোচনা চাইবো, আলোকপাত চাইবো আপনাদের কাছে, সময় ফুরিয়ে যাচ্ছে। কোন দেবো না, বিষয়টা যেহেতু আপনি চাইছেন ক্লিয়ারিফিকেশন, যেটা এই জায়গাটা একটা পয়েন্ট যদি ক্লিয়ারিফিকেশন না করি তাহলে ভুল বার্তা যাবে রাজ্যের মানুষের কাছে। 7 শিডিউল পাস করার ক্ষমতা রাজ্যের সরকারের হাতে আছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে টেনে এনে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা মানে মানুষকে আবার ইতিহাস বিকৃত করে ভুল তথ্য উপস্থাপন করার শামিল। 1984 আমরা তো বলছি উন্নতি হয়েছে, ওই সময় জানারা ছিল, এবং এটা সরকারের হাত ছাড়াই সিপিএম সরকার তখন 7 শিডিউল পাস হয়েছে। এবং আপনাকে আরেকটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, পার্লামেন্ট এই বিষয়টা জানার জন্য এখনো জীবিত আছে, যেদিন অ্যাপ্রুভ হয়েছে। আরেকটা বিষয় জানার জন্য আমাকে একটু বলার জন্য সুযোগ দিন। আমি উনি যখন বলছিলেন আমি চুপ ছিলাম। না না, আপনি চুপ ছিলেন না, এই বিষয়টা চুপ থাকছেন না, দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছেন। এই বিষয়টা কথা বলি, এই বিষয়টা আমরা ক্ষমতাতে আছি, আমরা কম কথা বলি। শিডিউল উন্নতিকরণের ক্ষমতা, এই যে লাদাখ, লে লাদাখ 6 শিডিউলের জন্য আন্দোলন করছে, এবং সেখানকার বিশিষ্ট আমরা আমাদের রাজ্যে থাকি, আমাদের রাজ্যে থাকি, গরু রচনা বলতে গিয়ে নদী রচনাতে যাবেন না, লে লাদাখে যাবেন না। এই ত্রিপুরার ত্রিপুরাতে এটা টানতেই হয়, এখন কথা হচ্ছে ত্রিপুরামথার সঙ্গে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সেই চুক্তিটার কথা আমরা বলছিলাম, আপনারা চলে গেছিলেন এখন সেই এডিসির কথাতে। এখন কথা হচ্ছে এডিসি গঠনের কথাতে। এখন কথা হচ্ছে যে ত্রিপুরামথার সুপ্রিমোকে নিয়ে প্রশ্ন উঠছে বারবার, এবং তার জন্য বলা হচ্ছে যে ওনার আনুগত্য, ত্রিপুরামথার যারা কর্মী সমর্থকরা আছে, সেই ওনার আনুগত্যে যারা আছেন, ওনারা ছাড়া বাকি জনজাতিরা কতটা বিজেপির পক্ষে থাকবেন, যেহেতু ত্রিপুরামথার সুপ্রিমোর দিদি এই মুহূর্তে পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থী। প্রশ্নটা ছিল সে জায়গাটাতে। এখন ওনার পদক্ষেপগুলো কতটা সঠিক, কারণ উনি
প্রথম থেকে, যেটা কুমুদবাবু বলেছেন যে পৈলা জাতি উলু পার্টি প্রথমে একটা এনজিও হিসেবে করেছিলেন, তারপরে সংসদীয় রাজনীতিতে এসছেন, প্রথমে বিজেপির বিরোধিতা করা হয়েছে। প্রথম থেকে উনি বলছিলেন ওনাদের জনজাতিদের কল্যাণে যে লিখিত দেবে, জনজাতির উন্নয়নের জন্য যারা লিখিত দেবে তাদের সঙ্গে উনি যাবেন, এবং সেই সব দিয়ে আমরা দেখলাম যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান করেছে। এখন ওনার কথা অনুযায়ী ওনার যারা অনুগাত্য বা আনুগত্য যারা আছেন বা অনুগামীরা যারা আছেন, ওনারা তো নিশ্চয়ই হয়তো ওনাই যেটা বলবেন সেটাই করবেন, কিন্তু বাকি জনজাতিরা কি করবেন সেটা হচ্ছে প্রশ্ন। কুমুদবাবু, আপনার কাছে আমি আসছি প্রথমে, তারপর বিদ্যুৎবাবু আপনার কাছে আসবো, সময় খুব কম আমার কাছে। আপনি যখন বলছিলেন তখনই এই কথা বলছিলেন যে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য যারা লিখিত দেবেন তাদের সাথে যাবেন, এই কথা আপনি বলছিলেন। আমি এই জায়গাটা একটু সংশোধন করে দিই। তিনি এই কথা বলেননি। আচ্ছা, তিনি বলেছিলেন গ্রেটার টিপ্রাল্যান্ডের রিটেন অ্যাসুরেন্স। গ্রেটার টিপ্রাল্যান্ডের, আমি আবারও বলছি অন ক্যামেরায়, তিপ্রামথার সুপ্রিমো এটাই বলেছিলেন, গ্রেটার টিপ্রাল্যান্ডের অ্যাসুরেন্স যেই দল দেবে তাদের সাথে আমরা যাব। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে এগ্রিমেন্টটা এখানে সাইন হয়েছে, একটু আগে বিদ্যুৎবাবু বলছিলেন তিপ্রাসা অ্যাকর্ড, এবং এই জায়গাতে আমি কোথাও তিপ্রাসা অ্যাকর্ড বলে শব্দ খুঁজে পাইনি। যদি থেকে থাকে, এখানে শুধু লেখা আছে এগ্রিমেন্ট বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ইন্ডিজিনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স। তিপ্রাসা অ্যাকর্ড বলে কিছু নেই। ঠিক আছে, উনি এটা এরকম নামে সম্বোধন করতেই পারেন। বলতেই তিপ্রাসা না না, কেন আপনি আমার নাম কুমুদকে আপনি দিবেন বলবেন? ওকে, এগ্রিমেন্টে তো সেরকম ছিল না, শেষ হয়ে আছে, এটা ইমোশনসের একটা ব্যাপার আছে। এখানে কি কোথাও গ্রেটার টিপ্রাল্যান্ডের শব্দ আছে? এগ্রিমেন্টে নেই। যে কথা উনি বলেছিলেন প্রথম থেকেই, গ্রেটার টিপ্রাল্যান্ডের রিটেন অ্যাসুরেন্স ছাড়া কোনো দলের সাথেই যাব না। যেহেতু এখানে গ্রেটার টিপ্রাল্যান্ডের কোনো উল্লেখই নেই, প্রথম কথা হচ্ছে উনি ওই কথা থেকে সরে আসলেন। এবং আরেকটা কথা, এই এগ্রিমেন্টের মধ্যে কোথাও কি লেখা আছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এতটুকু স্পেশাল প্যাকেজ এডিসিকে দেবে? না, এটা তো কমিটি গঠন করা হবে, কমিটি ডিসাইড করবে কি কি করতে হবে, কি করতে হবে না। সাধারণত আমি কেন এই কথা বলছি, এই ধরনের এগ্রিমেন্ট আমরা তো আগেও দেখেছি। যখন এগ্রিমেন্ট ত্রিপাক্ষিক হয় 2020-তে, সম্ভবত জানুয়ারি মাসেই হবে, যখন আপনার বড় পিস অ্যাকর্ড হয়, সেখানে 11 জনের স্বাক্ষর ছিল। আমি কেন স্বাক্ষরের কথা বলছি? যিনি তৎকালীন সময় আসামের মুখ্যমন্ত্রী, ওনার স্বাক্ষর ছিল। ক্যাবিনেট মিনিস্টার, বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার স্বাক্ষর ছিল। এবং বড়ো টেরিটোরিয়াল রিজনের যিনি সিএম ছিলেন, ওনারও স্বাক্ষর ছিল এই ত্রিপাক্ষিক চুক্তিতে। ওই ত্রিপাক্ষিক চুক্তিতে, সেটাও কিন্তু সেন্টারের মাধ্যমেই। কিন্তু এই চুক্তিতে আমরা শুধুমাত্র এখানে তিপ্রামথার নেতৃত্বেরই স্বাক্ষর দেখলাম। রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একজন দিয়েছেন চিফ সেক্রেটারি ত্রিপুরা এবং এডিশনাল সেক্রেটারি। কিন্তু বড়ো টেরিটোরিয়াল যে অ্যাকর্ডটা, বড়ো অ্যাকর্ড, সেখানে একই রকম হতে হবে এমন কি কোনো কথা? না, আমি কেন এই বিষয়টা বলছি, উদাহরণ আপনি বলছেন, এই বিষয়টা আমি কেন বলছি, বলার কারণটা হচ্ছে এই, আমি এখানে স্বাক্ষর করছি মানে আই উইল রেসপন্সিবল ফর দিস এগ্রিমেন্ট। আচ্ছা, আমি দায়িত্ব থাকবে এই এগ্রিমেন্টটা যদি ফুলফিল না হয়। এই এগ্রিমেন্টে কি লেখা আছে? এগ্রিমেন্ট সাধারণত আমরা দেখেছি এই যে বড়ো অ্যাকর্ড, 3 বছর। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমি পরিষ্কার না করলে হবে না। আপনাদের স্ট্যান্ডটা কি বলে ফেলুন তাড়াতাড়ি, আমার একদম সময় শেষ অনুষ্ঠানে। আমার বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলছি। না, স্পষ্ট করার সময় নেই এখন, আপনার সময় তো আসাম গভর্নমেন্ট 250 কোটি চলে গেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট 250 কোটি 500 কোটি দেবে 3 বছর। আপনাদের স্ট্যান্ডটা কি বলুন? আপনারা এখানে কোনো টাইম টেবিলের কথা নেই, কিন্তু বলা হচ্ছে 6 মাসের মধ্যে সবকিছু হবে, কমিটি ফর্ম হবে। কিন্তু কমিটি ফর্ম হওয়ার আগে আমরা দেখলাম দুজন মন্ত্রী, একজন ক্যাবিনেট আর একজন হাফ মিনিস্টার। কেন আমরা হাফ মিনিস্টার বলছি? যার ক্যাবিনেটের ক্ষমতাই নেই, মিনিস্ট্রি অফ স্টেট, তাকে তো আমরা হাফ মিনিস্টারই বলবো। দুর্ভাগ্যজনক, হাফ মিনিস্টারের জন্য দুর্ভাগ্যজনক। ওকে, বিদ্যুৎবাবু, আমরা কেন দুঃখ হব? আমি বলি এখন কুমুদবাবু সময় ফুরিয়ে গেছে। বিদ্যুৎবাবু, কুমুদবাবু আপনার সময় আছে। বিদ্যুৎবাবু, এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে বিরোধীরা অনেক ধরনের প্রশ্ন করছেন, ওনারা এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এবং এটাকে অনেকেই চুক্তি মানতেই নারাজ। আপনাদের বক্তব্য? যারা বিরোধী দল বিরোধী করবে
এটা কোনো বাজার গরম না হবে না না। না না নাম্বার 1। বিরোধী করার জন্যই বিরোধী করলে তো ত্রিপুরা রাজ্যতে জনজাতিদের উন্নয়নের জন্য জনজাতিদের যে কোনো পলিটিক্যাল, সোশিও ইকোনমিক সবকিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য ভূভাগ রায় লাস্ট এন্ড ফাইনাল ম্যান। এবং এই বিজেপির আমলে চারবার এডিসিতে কর্মচারীরা চাকরির বেতন পায়নি। প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই বিজেপির আমলেই এসটি সাব প্ল্যান তুলে দেওয়া হয়েছে। এই বিজেপির আমলে রেগার যে এটা লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, সবাই মিলে কথা কমিয়ে দেওয়া হচ্ছে। ইন দ্য প্রেজেন্স অফ আপনি বললেন কিভাবে হবে জনজাতিদের উন্নয়ন? প্রদ্যুৎ কিশোর দেববর্মা ছাড়া কিভাবে হবে জনজাতিদের উন্নয়ন হবে না ত্রিপুরা রাজ্য, যেখানে সরকারি কর্মচারীদের কোনো গ্যারান্টি নেই। কুমুদ বাবু, ইন দ্য প্রেজেন্স অফ বিজেপি ত্রিপুরা রাজ্যতে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা লাস্ট ম্যান টু টেক এনি ডিসিশন প্রেজেন্টলি। ফিউচারে কি হবে আমি জানি না। ইন দ্য প্রেজেন্স অফ বিজেপি আচ্ছা মহারাজাই শেষ কথা বলবে। আচ্ছা আচ্ছা, ওকে। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। তবে আজ অসম্পূর্ণ রয়ে গেল আপনাদের কাছে আমাদের প্রতিক্রিয়া জানা, বিশেষ করে। তবে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের দুজনকে আবারও আমরা ভোটের আগে আমাদের স্টুডিওতে পাই কিনা, যদি আপনারা সময় দেন অবশ্যই। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক বন্ধুরা, আমরা 2023 বিধানসভা নির্বাচনের মতো 2024 লোকসভা নির্বাচনেও পশ্চিম ত্রিপুরা আসনে জনজাতিদের ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং আজকের যে আমাদের আলোচনা এবং এই যে তক্কযুদ্ধ, তার মধ্যে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে জনজাতিরা কিন্তু অনেকটাই হয়তো বিভক্ত হয়ে রয়েছেন। এখন সেই জনজাতিদের ভোটটা কোথায় যাবে সেটা নিয়ে একটা জোর জল্পনা তো চলছে। এই আসনে, পশ্চিম ত্রিপুরা আসনে জনজাতিদের ভোট বিপ্লব কুমার দেবের পক্ষে যাবে না আশিস কুমার সাহার পক্ষে যাবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। অন্যদিকে কি হবে পূর্ব ত্রিপুরা আসনে, প্রীতি সিং দেববর্মা না রাজেন্দ্র রিয়াং, কার উপর বিশ্বাস রাখবে গ্রাম পাহাড়ের সহজ সরল জনজাতিরা, সবই জানা যাবে 4 জুন। তবে নির্বাচনের আগে কোথায় কি হচ্ছে, কি বলছে বিভিন্ন নেতৃত্বরা, সেদিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।